আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস। কি ইন্টারমিডিয়েট লেভেল, কি হচ্ছে অনার্স লেভেল, ডিগ্রি লেভেল, সব লেভেলেই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিকস। নাম তার স্থিতিস্থাপকতা। শুনে থাকবে তোমরা নিশ্চয়ই। তাহলে আমরা শুরু করে দিই। তোমাদের সাথে বরাবরের মতো আমি মশিউর রহমান প্লাবন স্যার আছি, প্রভাষক অর্থনীতি বিভাগ, মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর। তো তোমরা দেখতে পাচ্ছ টপিক্সের নাম স্থিতিস্থাপকতা। আগেই একটু দুঃখ প্রকাশ করছি, এখানে আলোর একটা ঝলকানি আছে, তো আমি বুঝিয়ে বলবো, তোমরা আসলে বুঝতে পারবে আশা করি। স্থিতিস্থাপকতাটা হচ্ছে, ধরো আমি যদি কোনো অপেক্ষক নেই, অপেক্ষক চিন্তা করলেই হচ্ছে আমরা ভাবি যে অপেক্ষকে একটা অধীন চলক থাকবে এবং হচ্ছে এক বা একাধিক স্বাধীন চলক থাকবে এবং তাদের মধ্যে একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। এবং এও জানি যে এই যে এক বা একাধিক স্বাধীন চলক আছে অপেক্ষকে, এই এক বা একাধিক স্বাধীন চলকের যে কোনো মানে অন্য সবগুলো স্থির রেখে যে কোনো একটা স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের একটা পরিবর্তন হয়, এটাও আমরা জানি। তাহলে এক অন্য অন্য স্বাধীন চলকগুলো আমরা স্থির থাকা অবস্থায় যে কোনো একটা স্বাধীন চলকের যদি আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন আমরা নেই এবং এর ফলে ওই অপেক্ষকে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনটা হয়, এই দুইটার অনুপাত হচ্ছে স্থিতিস্থাপকতা। আবার বলছি, একটা অপেক্ষকে অন্য অন্য স্বাধীন চলকের সবগুলো স্থির থেকে যে কোনো একটার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে ওই অপেক্ষকে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। তোমরা দেখতে পাচ্ছ স্থিতিস্থাপকতা সমান অপেক্ষকে বিবেচ্য যে কোনো একটা স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন এবং এর কারণে ওই অপেক্ষকের অধীন চলকের শতাংশিক পরিবর্তন। ক্লিয়ার? ওকে। এখন অর্থনীতিতে আমরা বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা পরিমাপ করে থাকি। ধরো হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা। তো আমরা আজকে চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এখানে একটা সমীকরণ একটা সমীকরণ বা অপেক্ষক তুমি দেখতে, সমীকরণ না, একটা অপেক্ষক তুমি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের চাহিদা, কিউ এক্স এক্স দ্রব্যের চাহিদা ইকুয়াল ফাংশন অফ পি এক্স, মানে হচ্ছে এক্স দ্রব্যের দাম, পি ওয়াই এক্স দ্রব্যের দাম ব্যতীত অন্য অন্য দ্রব্যের দাম বা সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্য বলতে আমরা সাধারণত পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যকে বুঝে থাকি। ওয়াই ভোক্তার হচ্ছে আয়, টি টেস্ট বা রুচি, এই বড় টি যেটা, এটা দিয়ে হচ্ছে টাইম সময়, এ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, জি গভর্নমেন্ট রোল সরকারের ভূমিকা, আইটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড আন্তর্জাতিক বাণিজ্য, ডট 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 ডট। তার মানে কি? তার মানে আরও অনেক কিছু এই উপর নির্ভর করে। এগুলো হচ্ছে সব স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। তাহলে এই যে একটা চাহিদার অপেক্ষক, এই চাহিদা অপেক্ষকে এই সবগুলো স্বাধীন চলকের একসাথে না ধরে আমরা যদি হচ্ছে অন্যান্য মানে স্বাধীন চলকগুলো স্থির রাখি, যে কোনো একটার পরিবর্তন করি, তাহলে চাহিদার নিশ্চয় পরিবর্তন হবে। তো অন্যান্য স্বাধীন চলকগুলো স্থির রেখে যে কোনো একটা স্বাধীন চলকের যদি আমি পরিবর্তন করাই এবং এর ফলে চাহিদারও পরিবর্তন হয়, অবশ্যই এটার শতাংশিক পরিবর্তন নিতে হবে, এটারও শতাংশিক পরিবর্তন নিতে হবে। তাহলে এভাবে বলি, চাহিদা অপেক্ষকে বিবেচ্য অন্যান্য স্বাধীন চলকগুলোকে স্থির রেখে যে কোনো একটা স্বাধীন চলকের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলবো। তাহলে আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করব, এই সবগুলো স্বাধীন চলকের যে কোনো একটার পরিবর্তনকে বিবেচনা করব, অবশ্যই শতাংশিক পরিবর্তন, এবং এর কারণে চাহিদার শতাংশিক পরিবর্তন আমরা মাপব এবং এই দুইটার অনুপাতটা বের করব। এতগুলো স্বাধীন চলকের উপর নির্ভর করে এতগুলো স্থিতিস্থাপকতা হতে পারে, কিন্তু আমরা অর্থনীতিতে সাধারণত
সাধারণত 3 ধরনের চাহিদার স্থিতিস্থাপকতা বের করে থাকি। ক, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, খ, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, এবং শেষটা হচ্ছে চাহিদার আরআরই স্থিতিস্থাপকতা। তো এক লেকচারে যদি হচ্ছে 3টা বর্ণনা করতে চাই, লেকচার অনেক বড় হয়ে যাবে। এজন্য হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা করে লেকচার তৈরি করব এবং তোমরা হচ্ছে ধারাবাহিকভাবে দেখে যাবে। এবং এরপরে আমি বিশ্বাস করি যে স্থিতিস্থাপকতায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। শুধু স্থিতিস্থাপকতা বের করবো না, এর সাথে হচ্ছে দ্রব্যের প্রকৃতিও আমরা বের করব, যেটা হচ্ছে তোমাদের ধারণাকে আরও পরিষ্কার করবে। এবার তোমাদের সামনে আমি চাহিদার দাম স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। চাহিদার দাম স্থিতিস্থাপকতা হচ্ছে যে চাহিদা অপেক্ষকে অন্যান্য স্বাধীন চলকগুলোকে যদি আমরা স্থির রাখি, শুধুমাত্র ওই দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। তার মানে হচ্ছে একটা চাহিদা অপেক্ষকের অন্য অন্য স্বাধীন চলকগুলোকে স্থির রাখবো, শুধুমাত্র যে দ্রব্যটা নিয়ে আলোচনা করতেছি ওই দ্রব্যটার হচ্ছে দামের শতাংশিক পরিবর্তনটাকে আমরা নিব, চাহিদার শতাংশিক পরিবর্তনটা আমরা নিব। এই দুইটার অনুপাতের ফল হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইকুয়াল দামের শতাংশিক পরিবর্তন, এবং এর কারণে হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন বা আপেক্ষিক পরিবর্তন, একই জিনিস। তো ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল চাহিদার আপেক্ষিক পরিবর্তন আমরা কিভাবে বের করব? চাহিদার আপেক্ষিক পরিবর্তন যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে নিব হচ্ছে চাহিদার পরিবর্তন, নিচে নিব হচ্ছে মূল চাহিদা। তো চাহিদাকে যদি আমরা মূল চাহিদাকে যদি আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে চাহিদার পরিবর্তন মানে হচ্ছে ডেল্টা কিউ। ডেল্টা বা ডেল বলে, এই ডেল মানে হচ্ছে পরিবর্তন। কার পরিবর্তন? চাহিদার পরিবর্তন। তাহলে মূল চাহিদা হচ্ছে কিউ আর চাহিদার পরিবর্তন হচ্ছে ডেল কিউ, গুণ হচ্ছে 100, যেহেতু আমরা আপেক্ষিক পরিবর্তনটা বা শতাংশিক পরিবর্তনটা নিচ্ছি। ওকে, এরপরে দামের আপেক্ষিক পরিবর্তন। তো দামের আপেক্ষিক পরিবর্তন কিভাবে করেছি? যে এখানে নিয়েছে দামের পরিবর্তন আর এটাকে ভাগ করেছে হচ্ছে মূল দাম দিয়ে। তো মূল দাম যদি পি হয় আমার, আর দামের পরিবর্তন অবশ্যই হচ্ছে ডেল পি, কারণ হচ্ছে দামের পরিবর্তন, ডেল মানে তো পরিবর্তন তোমরা জানো, গুণ হচ্ছে 100, মানে শতাংশিকভাবে আমরা প্রকাশ করছি। তাহলে বিভিন্ন বইতে তোমাদের দেখতে পাবে যে এটা কাটা, এটা হচ্ছে এটা কাটা দিয়ে রাখে, মানে এটা দেই না। তোমরা হচ্ছে চাইলে দিতে পারো, যদি আবার হচ্ছে মনে করো যে এটা কেটে গেছে, এজন্য হচ্ছে এটা বাদ দিতে চাচ্ছ, বাদ দিতে পারো। ওকে, তো এখন হচ্ছে এটাকে যদি আমরা এভাবে লিখি, এই অংশটাকে লিখি ডেল কিউ ভাগ হচ্ছে কিউ, আর এখানে হচ্ছে ডেল পি ভাগ হচ্ছে পি, এরপরে ডেল কিউ ভাগ কিউ গুণ এই অংশটাকে আমরা হচ্ছে উল্টে দিই, পি ভাগ হচ্ছে ডেল পি। এভাবে লেখা যায় যে ডেল কিউ ভাগ হচ্ছে, আমরা একটু সাজিয়ে লিখি, ডেল পি, এটা নিচে এটা আনলাম, এটার নিচে এটাকে নিব, গুণ পি ভাগ কিউ। তো এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস। তার মানে হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এই যে আমরা চমৎকার একটা সূত্র পেয়ে গেলাম, এই যে চমৎকার একটা সূত্র পেয়ে গেলাম, ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল ডেল কিউ বাই ডেল পি গুণ হচ্ছে পি বাই কিউ। এখন এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা চাইলেই সহজেই চাহিদার দাম স্থিতিস্থাপকতা আমি বের করে ফেলতে পারবো। তবে এর সাথে আরেকটা ব্যাপার আমার জরুরি, সেটা হচ্ছে যে দাম স্থিতিস্থাপকতায় বের করতে বলে না, সাথে সাথে হচ্ছে আবার দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলে। তাহলে আমরা দ্রব্যের প্রকৃতি প্রথমে হচ্ছে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা বের করে ফেলবো, এরপরে হচ্ছে আবার দ্রব্যের প্রকৃতি বের করব। দ্রব্যের প্রকৃতি কিভাবে বের করব? এই সূত্রটা আমার লাগবে, এই সূত্রটা আমি ব্যবহার করব। ঠিক আছে, আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা স্থিতিস্থাপকতা বের করি।
তো আমি এই সূত্রটা আগে লিখে নেই। ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল পেলাম হচ্ছে কত, ডেল কিউ বাই ডেল পি গুণ হচ্ছে পি ভাগ কিউ। এখন এই ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল যদি এটা যদি ধনাত্মক হয়, যদি ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল পজিটিভ হয়, তাহলে দ্রব্যটা কি হবে, তাহলে দ্রব্যটি হবে বিলাস অথবা বেবলিন। সরি, এরপরে যদি ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল ঋণাত্মক হয়, তাহলে দ্রব্যটি হবে সাধারণ। এর কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারণটা হচ্ছে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দাম চাহিদা বিধি অনুযায়ী আমরা জানি যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমবে এবং দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে। তার মানে হচ্ছে দামের সাথে চাহিদার একটা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। এই কারণে হচ্ছে যদি এখানে ঋণাত্মক সম্পর্ক আসে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে সাধারণ দ্রব্য। কিন্তু বিলাস ভেবলিন আসলে একটাই, এটা হচ্ছে গিফেন বা নিকৃষ্ট। তাহলে যদি আমার ইলাস্টিসিটি অফ প্রাইস এটা যদি ধনাত্মক হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা বিলাস বা ভেবলিন দ্রব্য বা গিফেন দ্রব্য। কারণটা হচ্ছে যে এই বিলাস দ্রব্য এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বেড়ে গেলে চাহিদা বেড়ে যাবে, দাম কমে গেলে চাহিদা কমে যাবে। তার মানে দুইটা চলকের মধ্যে একটা পজিটিভ সম্পর্ক আছে। তাহলে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম, সূত্র পেলাম, এবং দ্রব্যের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে হয় এই দুইটা পেলাম হচ্ছে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এক্সাম্পলে চলে যাব। একটা অঙ্ক করব। ধরে নেই যে কোনো দ্রব্যের, তোমরা আমার সাথে করো, কোনো দ্রব্যের দাম 10 টাকা হলে চাহিদা হচ্ছে ধরো হচ্ছে 100 একক, এবং দ্রব্যের দাম 9 টাকা হলে চাহিদা, দাম যেহেতু কমে গেছে চাহিদা বেড়ে যাবে বলতে এখানে বাড়বে একক। তাহলে স্থিতিস্থাপকতা বের করো। প্রশ্নেতে এইভাবে আসলো, স্থিতিস্থাপকতা বের করো। এবং দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। ওকে, দাম দেওয়া আছে, চাহিদা দেওয়া আছে, দামের এবং চাহিদার পরিবর্তন হয়েছে। এখন স্থিতিস্থাপকতা বের করতে বলছে, দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলছে। তো আমরা জানি স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে এটা, ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল হচ্ছে ডেল কিউ বাই হচ্ছে ডেল পি গুণ হচ্ছে পি বাই কিউ, স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে এখানে দেখো যে কি আছে আমাদের, পি এর মান আছে কত, প্রাথমিক পি হচ্ছে 10 এবং P1 পরিবর্তিত দাম 10 টাকা থেকে কমে 9 টাকা। তাহলে হচ্ছে ডেল পি ইকুয়াল
ডেল পি ইকুয়াল পরেরটা থেকে আগেরটা বিয়োগ করব, তাহলে 9 - 10 ইকুয়াল হচ্ছে -1 এবং কিউ ইকুয়াল, কিউ মানে প্রাথমিক চাহিদা কত 100 এবং পরিবর্তিত চাহিদা হচ্ছে 120, তাহলে ডেল কিউ ইকুয়াল মানে Q1 - কিউ পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব, 120 - 100 ইকুয়াল হচ্ছে 20। তো আমরা মানগুলো সব পেয়ে গেলাম, এখন এখানে বসিয়ে দেই। ডেল কিউ কত 20, ডেল পি -1, পি এর মান 10, কিউ এর মান 100, তাহলে কত আসবে? এই 0 0 যদি কেটে দিই তাহলে দেখো এখানে -2 <0। তার মানে এটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস, এখানে আমার কত ইলাস্টিসিটি অফ প্রাইস আমার আসছে ঋণাত্মক। তাহলে এই যে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করব, তো আমার প্রথমে হচ্ছে আমার স্থিতিস্থাপকতা বের হয়ে গেল, স্থিতিস্থাপকতা হচ্ছে -2 যেটা হচ্ছে <0। তাহলে দ্রব্যের প্রকৃতি কোনটা হবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইলাস্টিসিটি অফ প্রাইস যদি ঋণাত্মক হয়, এটা যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটি হবে সাধারণ দ্রব্য, আর যদি ধনাত্মক আসতো তাহলে দ্রব্যটি হতো বিলাস বা হচ্ছে গিফেন দ্রব্য। তাহলে যেহেতু আমাদের তুমি বলে দিবা যেহেতু হচ্ছে আমার ইলাস্টিসিটি অফ প্রাইসের মান হচ্ছে ঋণাত্মক, সুতরাং দ্রব্যটি সাধারণ বা বেবলিন দ্রব্য, সাধারণ দ্রব্য। তাহলে এটা লিখে দাও যে যেহেতু ইলাস্টিসিটি অফ প্রাইস ঋণাত্মক, সুতরাং দ্রব্যটি সাধারণ দ্রব্য। হয়ে গেল। তাহলে আমরা স্থিতিস্থাপকতা বের করলাম এবং হচ্ছে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে তোমাদের আগের যে অঙ্কটা আমরা করলাম সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইসের মান ধনাত্মক আসলো এবং এই কারণে হচ্ছে দ্রব্যটি হচ্ছে সাধারণ দ্রব্য। এখন এই যে এক্সাম্পলে তোমাদের জন্য হচ্ছে আরেকটা হোমওয়ার্ক রয়েছে, এই হোমওয়ার্কটা তোমরা করবে বাসায়, করে হচ্ছে এই যে ভিডিও আপলোড করব এই ভিডিওর হচ্ছে কমেন্ট সেকশনে হচ্ছে তোমরা এটা করে ছবি তুলে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমি দেখে দিব যে ঠিক হয়েছে কিনা, তোমরা এতক্ষণ কি বুঝতে পেরেছো কিনা আমার লেকচার। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো দ্রব্যের দাম বেড়ে 10 টাকা হতে 20 টাকা হলে চাহিদা বেড়ে 100 একক হতে 150 একক হয়। 1 নম্বরে হচ্ছে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, 2 নম্বর দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। ঠিক আছে, তোমরা করো এবং হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। তো এর পরবর্তীতে হচ্ছে আমি চাহিদার হচ্ছে আই স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। তোমরা হচ্ছে ধারাবাহিকভাবে লেকচারগুলো দেখে যাবে, তাহলে তোমরা উপকৃত হবে বলে আশা করি। ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে।